বিসিআই লাইফ স্কিলস একাডেমির একটি প্রয়াস। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি এমন একজনের সাথে কথা বলছেন যিনি কথায় কথায় এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে আপনি বাধ্য হয়ে হ্যাঁ বলে ফেলেন। পরে মনে হয়, আরে আমি তো এটা করতে চাইনি। আপনার মনে হতে পারে যে আপনার সিদ্ধান্তগুলো আসলে আপনার নয়, অন্য কেউ সুতো ধরে নাড়ছে। লেখক সাউদ আল মোয়াল্লা ঠিক এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই তার বই হাউ টু ম্যানিপুলেট দ্য ম্যানিপুলেটরে একটা প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা হলো, যদি কেউ নিয়ন্ত্রণের খেলাই খেলতে চায়, তাহলে সেই খেলার নিয়মটা একটু বদলে দিয়ে নিজের হাতে নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনা কি সম্ভব নয়? তো প্রশ্নটা সরাসরি আপনার কাছেই। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো, সেগুলো কি সত্যিই আপনার নিজের? এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। চলুন এই গভীর ব্যাপারটা একটু গল্পের ছলে সহজ করে বুঝে নেওয়া যাক। তাহলে আলোচনার শুরুতেই আমরা বোঝার চেষ্টা করব এই অদৃশ্য ক্ষমতার খেলাটা ঠিক কি। লেখক এখানে ম্যানিপুলেশন বা অন্যকে প্রভাবিত করার ধারণাটাকে একটু অন্য চোখে দেখছেন। তার মতে এটা সাধারণ কোনো ঠকানো বা প্রতারণা নয়, এটা তার চেয়েও অনেক বেশি সূক্ষ্ম একটা মানসিক কৌশল। লেখকের মতে ম্যানিপুলেশন হলো এমন এক ধরনের সূক্ষ্ম মানসিক প্রভাব যেটা আপনার অজান্তেই আপনার সিদ্ধান্ত আর আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। মানে এটা এমন একটা খেলা যেখানে আপনি কখন যে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন সেটা আপনি হয়তো টেরই পাবেন না। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেখি। ধরুন আপনার অফিসের একজন সহকর্মী প্রায়ই এসে বলেন, ভাই তুমি ছাড়া তো আর কেউ নেই যাকে আমি ভরসা করতে পারি, এই কাজটা যদি তুমি করে না দাও আমি তো একদম শেষ হয়ে যাব। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উনি আপনার প্রশংসা করছেন, কিন্তু আসলে হচ্ছেটা কি? প্রশংসার আড়ালে আপনার উপর একটা মানসিক চাপ তৈরি করা হচ্ছে। ফলে আপনি সাহায্য তো করছেন, কিন্তু সেটা করছেন একটা আবেগ আর কর্তব্যের বোঝা থেকে। লেখকের দৃষ্টিভঙ্গি এখানে খুব পরিষ্কার, যে মানুষ নিজের সীমানাটা ঠিকমতো জানে না, সেই কিন্তু ম্যানিপুলেশনের সবচেয়ে সহজ শিকার। আচ্ছা, যারা এই কাজগুলো করে তাদের মনটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার একটু গভীরে যাই আর একজন ম্যানিপুলেটরের মানসিকতা বোঝার চেষ্টা করি। নিয়ন্ত্রণের এই মনোবিজ্ঞানটা আসলে কি? লেখক সাউদ আল মোয়াল্লার একটা অসাধারণ কথা আছে। তিনি বলছেন, একজন ম্যানিপুলেটর আপনার দুর্বলতা খোঁজে না, সে খোঁজে আপনার প্রয়োজনকে। এর মানে কি? মানে হলো তারা আমাদের ইনজাত পাওয়ার ইচ্ছে, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা বা একটুখানি নিরাপত্তার প্রয়োজনকে কাজে লাগায়। ওটাই তাদের আসল হাতিয়ার। লেখক এখানে কয়েক ধরনের মানুষের কথা বলেছেন। যেমন ধরুন নার্সিসিস্টিক ব্যক্তিত্ব, যিনি সবসময় নিজেকে বড় করে দেখিয়ে আপনার উপর প্রভাব ফেলেন। আবার আছেন ক্রনিক ভিকটিম, যিনি সবসময় নিজেকে অসহায় সাজিয়ে আপনার সহানুভূতি আদায় করে কাজ হাসিল করেন। কেউ আবার অতিরিক্ত মিষ্টি কথা বলে আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আপনাকে মুগ্ধতার জালে জড়িয়ে ফেলেন, আর কেউ কথায় কথায় আপনার মনে অপরাধবোধ জাগিয়ে তোলেন। খেয়াল করে দেখুন, প্রত্যেকেই কিন্তু আপনার ভিন্ন ভিন্ন আবেগকে ব্যবহার করে নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখছে। সম্পর্কের ক্ষেত্রে এই কথাটা তো খুব পরিচিত, তাই না? যখন একজন সঙ্গী বলেন, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে তুমি এটা করতে। এই যে ভালোবাসার একটা শর্ত জুড়ে দেওয়া হলো, এর ভেতরেই কিন্তু নিয়ন্ত্রণের একটা সূক্ষ্ম ফাঁদ পাতা রয়েছে। এবার আমরা সেই ফাঁদগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আবেগ দিয়ে বনা হয় আর আমাদের খুব সহজে শিকার বানিয়ে ফেলে। লেখক মূলত ৩টে প্রধান মানসিক ফাঁদের কথা বলেছেন। এই ৩টে ফাঁদ হল অপরাধবোধের ফাঁদ, ভয়ের ফাঁদ আর কর্তব্যের ফাঁদ। ম্যানিপুলেটররা আমাদের মধ্যে হয় অপরাধবোধ জাগিয়ে তোলে, না হলে কোনো কিছু হারানোর ভয় দেখায়, অথবা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে আমরা দায়িত্ব বা কর্তব্যের জালে আটকা পড়ে যাই। পরিবারের এই উদাহরণটা দেখুন, আমাদের জন্য তুই এটুকুও করতে পারবি না। এই একটা কথার মধ্যে ভালোবাসা, দায়িত্ব আর অপরাধবোধ এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে না বলাটা প্রায় অসম্ভব হয়ে যায়। লেখকের বক্তব্য হল, আপনি না বলতে পারছেন না মানে আপনি খারাপ মানুষ নন। এর মানে শুধু এই যে আপনি হয়তো নিজের মানসিক সীমানাটা ঠিকভাবে তৈরি করতে পারেননি। এতক্ষণ তো আমরা সমস্যাটা চিনলাম, কিন্তু এর সমাধান কি? আলোচনার এই পর্বটা হলো একটা টার্নিং পয়েন্ট। এবার আমরা লেখকের দেখানো কিছু পাল্টা কৌশলের দিকে যাব। আমরা দেখব কিভাবে কিছু সচেতন কৌশল ব্যবহার করে ক্ষমতার এই ভারসাম্যটা নিজের দিকে নিয়ে আসা যায়। কর্মক্ষেত্রের একটা পরিস্থিতি ভাবুন। আপনার বস আপনাকে ডেকে বললেন, দেখুন আপনিই আমাদের একমাত্র ভরসা, কাজটা আজ রাতের মধ্যেই শেষ করতে হবে, না হলে কিন্তু পুরো টিমের সম্মান ঝুঁকির মুখে পড়বে। এখানে দেখুন, প্রশংসা আর চাপ দুটোই একসাথে দেওয়া হচ্ছে আপনাকে। এমন পরিস্থিতিতে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হয়? আমরা হয়তো বলে ফেলি, কিন্তু স্যার এটা তো অসম্ভব। কিন্তু লেখক বলছেন, এখানেই খেলাটা ঘুরিয়ে দেওয়া যায়। তিনি এক দারুণ কৌশলের কথা বলেছেন, যার নাম স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা। আপনি যদি আবেগের বশে উত্তর না দিয়ে শান্তভাবে বলেন,
ঠিক আছে স্যার, আমি বিষয়টি নিয়ে একটু ভেবে আপনাকে জানাচ্ছি। তাহলে দেখবেন খেলার নিয়ন্ত্রণটা মুহূর্তের মধ্যে আপনার দিকে চলে এসেছে। এই কৌশলগত নীরবতা আসলে কি? এটা হলো একটা ইচ্ছাকৃত বিরতি। এই ছোট্ট বিরতিটা আপনাকে নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নিতে সাহায্য করে। ম্যানিপুলেটরের যে গতির ছন্দ সেটা ভেঙে দেয় এবং আপনাকে আবেগের বদলে যুক্তি দিয়ে উত্তর দেওয়ার জন্য একটু সময় দেয়। এই ছোট্ট একটা থামা, এটাই কিন্তু ক্ষমতার ভারসাম্যে বিরাট একটা পরিবর্তন এনে দিতে পারে। কৌশলগত নীরবতা ছাড়াও লেখক আরও কয়েকটা জরুরি কৌশলের কথা বলেছেন, যেমন আবেগ থেকে নিজেকে একটু দূরে রাখা, খুব মেপে প্রতিক্রিয়া জানানো, আর সবচেয়ে জরুরি হল নিজের সীমানাটা স্পষ্টভাবে নির্ধারণ করা। এগুলো সবই মানসিক আত্মরক্ষার জন্য খুব শক্তিশালী হাতিয়ার। তবে লেখক কিন্তু একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন, এই বইটা আপনাকে খারাপ মানুষ বানানোর জন্য লেখা হয়নি, বরং এটা লেখা হয়েছে আপনাকে আপনার নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার জন্য। তার মানে এই কৌশলগুলো কাউকে আক্রমণ করার জন্য নয়, এগুলো শুধুই নিজের মানসিক আত্মরক্ষার জন্য। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। লেখকের মতে জীবনের এই খেলায় আসল বিজয়টা কোথায়? ক্ষমতার চূড়ান্ত রূপটাই বাকি। লেখকের চূড়ান্ত কথা হল আত্মকর্তৃত্ব বা সেলফ মাস্টারি। এটাই হলো সেরা প্রতিরক্ষা। আসলে সবচেয়ে বড় ক্ষমতা অন্যকে নিয়ন্ত্রণ করায় নেই, বরং নিজের আবেগ আর প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্যে আছে। যে মানুষটা নিজের আবেগকে বুঝতে পারে আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে বাইরে থেকে ম্যানিপুলেট করা প্রায় অসম্ভব। তাহলে এই বই থেকে আমরা মূল যে শিক্ষাগুলো পেলাম সেগুলো কি? আত্মসচেতনতা, নিজের সীমানা তৈরি করা, মানসিক দৃঢ়তা, কৌশলগতভাবে কথা বলা এবং অবশ্যই আবেগীয় বুদ্ধিমত্তা। এই বইটা শুধু সম্পর্ক নিয়ে নয়, এটা জীবনের ক্ষমতার ভারসাম্য বোঝার একটা অসাধারণ গাইডলাইন। সবশেষে আপনার জন্য শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনার জীবনের দাবার বোর্ডে আসল চালটা কে দিচ্ছে? আপনি নাকি অন্য কেউ? একটু ভেবে দেখবেন। আজকের এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে একটু সাহায্য করে, তাহলে জীবন দক্ষতা নিয়ে এমন আরও কন্টেন্টের জন্য আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার আর কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে একদম ভুলবেন না। সবশেষে একটি বিশেষ তথ্য: দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত যে কোনো একাডেমিক গাইডেন্স বা অ্যাডমিশন সাপোর্টের জন্য আমাদের অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। 20 বছরেরও বেশি সময় ধরে আপনাদের বিশ্বাসকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। বিস্তারিত সব তথ্য আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।